হ্যালো বন্ধুরা, আজকে খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব বলে এই ভিডিওটা বানাচ্ছি। টপিকটা হলো মাল্টিব্যাগার স্টক। তো মাল্টিব্যাগার স্টক কাদের বলে? যে সমস্ত স্টকগুলো আমাদেরকে কয়েক বছরের মধ্যে ৫ গুণ, ৬ গুণ, ১০ গুণ পর্যন্ত রিটার্ন দিতে পারে, সেইগুলোকে আমরা বলি মাল্টিব্যাগার স্টক। এবার মাল্টিব্যাগার স্টকে তো সবাই ইনভেস্ট করতে চায়, কিন্তু সব কোম্পানি বা সব শেয়ারই তো আর মাল্টিব্যাগার হয় না। তো আমরা মাল্টিব্যাগার স্টক একটা আর্লি পজিশনে খুঁজবো কি করে? শেয়ার বাজারে ৫-৬ হাজার কোম্পানি লিস্টেড আছে। তার মধ্যে কোনটা মাল্টিব্যাগার হবে, কোনটা হবে না, এর ফর্মুলা কি আছে? দেখুন, সত্যি কথা বলতে কি, এর কোনো সেট প্যাটার্ন বা এর কোনো সেট ফর্মুলা নেই। কোন কোম্পানি মাল্টিব্যাগার হবে, কোন কোম্পানি মাল্টিব্যাগার হবে না, এর কোনো সেট ফর্মুলা নেই। যদি সত্যি এরকম ফর্মুলা থাকতো, তাহলে কি আর এই এত কোম্পানিতে কেউ টাকা লাগাতো? তাহলে তো ওই একটা ফর্মুলা ফেলে দিয়ে সেই কোম্পানিতেই সবাই টাকাটা লাগিয়ে দিত। মানে মোদ্দা কথা হলো, এটা একটা আর্টের মতো। মানে আমাকেও একটা কাগজ দিল, আপনাকেও একটা কাগজ দিল। আপনি আপনার মতো করে ছবি আঁকবেন, আমি আমার মতো করে ছবি আঁকবো। দুটো ভালো হতে নাও পারে কারো। কেউ হয়তো চিত্রকার, সে আরো ভালো ছবি এঁকে দিল। তো এটা একটা প্র্যাকটিস, একটা অ্যাজাম্পশনের গেম। আপনার ইনভেস্টমেন্টটা মাল্টিব্যাগার হবে কিনা সেটা তো সময় বলবে। কিন্তু আমরা যদি আর্লি অবস্থায় একটা সেট, কিছু একটা তো সেট প্যাটার্ন যদি খুঁজে পাই, যে যে রাস্তা দিয়ে গেলে আমরা একটা মাল্টিব্যাগার স্টক খুঁজে পাবো, সেই রাস্তাটা দেখাবো বলেই আমি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি। দেখুন, যে সমস্ত মাল্টিব্যাগার স্টক, মানে যে সমস্ত স্টক আমাদেরকে খুব কম সময়ের মধ্যে ৫ গুণ, ৮ গুণ, ১০ গুণ রিটার্ন দিয়েছে, সেই সমস্ত কোম্পানির মধ্যে একটা কমন ফ্যাক্টর যদি আমরা বার করতে পারি, যে এই কমন ফ্যাক্টরগুলো থাকলে এই স্টকটার একটা মাল্টিব্যাগার হওয়ার চান্স আছে। আর সেই সমস্ত ফ্যাক্টরগুলো যদি একটা কোম্পানিতে মিলে যায়, আর আমরা যদি সেই কোম্পানিতে একটা ইনভেস্টমেন্ট করতে পারি, তাহলে আমাদের মাল্টিব্যাগার স্টক খুঁজে পাওয়ার একটা চান্সটা বেড়ে যায়। হবেই কোনো গ্যারেন্টি নেই, কিন্তু তবুও একটা চান্স তো বাড়বে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, এই সমস্ত গ্রুপ থেকে টিপস নিয়ে আর টাকা লাগানোর থেকে নিজে যদি একটা প্যাটার্ন আমরা বানিয়ে, আর সেই সেট প্যাটার্নে একটা স্টককে যদি আমরা খুঁজতে শুরু করি, আজ নয় কাল তো একটা ভালো কোম্পানি পেয়েই যাব। তাই কারোর ওপর ভরসা না করে নিজে বিষয়টা একটু শিখে নিন। আজকে আমি আপনাদেরকে ৫টা পয়েন্ট বলবো, যে ৫টা ক্যারেক্টার একটা কোম্পানির মধ্যে থাকলে সেই কোম্পানিটা ভবিষ্যতে গিয়ে মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার একটা চান্স থাকে। দেখুন, প্রথম পয়েন্টটা হলো নেট প্রফিট মার্জিন। একটা কোম্পানি যখন একটা কোনো প্রোডাক্ট বানাচ্ছে, সেই প্রোডাক্টটা বানানোর পেছনে তার কি খরচা লাগছে, তার মার্কেটিং চার্জেস কি পড়ছে, তার স্যালারিতে কত যাচ্ছে, এই সমস্ত খরচ খরচা বাদ দেওয়ার পর তার কাছে যদি একটা ভালো প্রফিট মার্জিন থাকে, তবেই সেই কোম্পানিগুলো ভবিষ্যতে গিয়ে তার ব্যবসাটাকে আরো বড় করতে পারে। যদি কোম্পানির কাছে ভালো একটা প্রফিট মার্জিন না থাকে, তাহলে সেই কোম্পানিটা আপনার টাকাটাকে কি করে বাড়াবে? মানে সেই কোম্পানি নিজেই ভালো কামাচ্ছে না, সে আপনাকে ভালো টাকা কি করে কামিয়ে দেবে? তাই একটা কোম্পানিতে নেট প্রফিট মার্জিন অবশ্যই থাকা দরকার। আর সেই প্রফিট মার্জিনটা মিনিমাম 20% তো হতেই হবে। মানে সমস্ত খরচা, তার মেটেরিয়ালস, তার স্যালারি, তার ওয়েজেস, সমস্ত খরচ বাদ দিয়ে, তারপর মার্কেটিং এর খরচা, সমস্ত খরচ বাদ দিয়ে তার কাছে মিনিমাম 20% মার্জিন থাকা অবশ্যই দরকার। যত বেশি হবে তত ভালো, কিন্তু 20% তো থাকতেই হবে। তা না হলে সে তার ব্যবসাটাকে আরো বড় করতে পারবে না। না হলে তার ব্যবসা বড় করতে গেলে তাকে লোন নিতে হবে। আর যে ব্যবসা লোন নিয়ে বড় হচ্ছে, সেই ব্যবসায় অতটা ভালো রিটার্ন আমরা কখনো আশা করতে পারবো না। তাই কোনো একটা মাল্টিব্যাগার স্টক খোঁজার ক্ষেত্রে আমরা ফার্স্ট যে প্রায়োরিটিটা দেবো, সেই প্রায়োরিটিটা হচ্ছে নেট প্রফিট মার্জিন। আর এই যে নেট প্রফিট মার্জিন 20% কোনো কোম্পানি কামাচ্ছে, মানে তার মানে তার কাছে একটা পাওয়ার আছে, যে বায়ারদের থেকে সে একটা প্রিমিয়াম চার্জ করতে পারছে। মানে একটা ভালো দামে সে তার প্রোডাক্টটা তার কাস্টমারদেরকে বিক্রি করতে পারছে। যেমন ধরুন, একটা অ্যাপেলের আইফোন, সে তার কাস্টমারদের থেকে একটা ভালো প্রিমিয়াম চার্জ করতে পারে। যেখানে 15,000 20,000-এ মোবাইল পাওয়া যায়, তবুও লোক অ্যাপেলের মোবাইল কেনার জন্য পাগল হয়ে থাকে। 70,000 80,000 টাকা দাম দিয়েও একটা অ্যাপেলের মোবাইল কিনতে চায়। তার মানে কি, তার প্রোডাক্টটার মার্কেটে একটা চাহিদা আছে। তাই জন্য কি সে তার প্রোডাক্টটাকে মার্কেটের মধ্যে হ্যামার করতে পারে, আর কাস্টমারদের থেকে একটা ভালো প্রফিট মার্জিন চার্জ করতে পারে। তো আমাদেরকে এই প্রায়োরিটিটা সবসময় রাখতে হবে কোনো কোম্পানিকে সার্চ করার সময়, যে তার যেন প্রফিট মার্জিন 20% এর অ্যাবাভ থাকে। এবার আসবো আমার নেক্সট পয়েন্টে, সেটা হলো সেলস গ্রোথ। মানে কোম্পানিতে যেন সেলস গ্রোথ থাকে।
প্রফিট মার্জিনও কামাচ্ছে, আবার সেলসেরও যেন গ্রোথ থাকে। যেমন ধরুন রোলেক্সের ঘড়ি। আচ্ছা, রোলেক্সের ঘড়ি তো প্রচুর প্রিমিয়াম চার্জ করে, কিন্তু সাধারণ মানুষ কি সেই প্রোডাক্টটা কিনতে পারে? তার মানে কি, তার সেলস কম, প্রফিট মার্জিন বেশি। মানে প্রফিট মার্জিন বেশি করার উদ্দেশ্য নিয়ে একটা কোম্পানি এগিয়ে, আর যাতে সে তার কাস্টমারকে না খুইয়ে ফেলে, আমাদেরকে ওই দিকটাও ধ্যান দিতে হবে। মানে একটা কোম্পানি তার প্রোডাক্ট বানাচ্ছে, সেই প্রোডাক্টটা যেন সাধারণ মানুষ বা অন্য যে কাস্টমারই হোক না কেন সে যেন পারচেস করতে পারে। এমন কোনো প্রফিট মার্জিন ওলা কোম্পানি আমাদের হলে চলবে না, যে কোম্পানিগুলোতে মানে তার প্রোডাক্টটা কেউ পারচেজই করতে পারে না। তাই যে কোম্পানিতে প্রফিট মার্জিনও আছে, আবার সেলস গ্রোথও আছে, মানে সেলস গ্রোথ কত থাকা উচিত? একটা ভালো কোম্পানিতে মিনিমাম 20-30% সেলস গ্রোথ পার ইয়ার হতেই হবে। মানে 4 থেকে 5 বছরের মধ্যেই তার যেন সেলস ডবল হয়ে যায়। 3 থেকে 4 বছরের মধ্যেই যেন কোনো কোম্পানির সেলসটা ডবল হয়ে যাচ্ছে। অর্থাৎ কি, মানে কাস্টমার তার প্রোডাক্টটা পছন্দও করছে, আবার কাস্টমার তার জন্য বেশি দামও দিচ্ছে। এ থেকে আমরা বুঝতে পারি যে কোম্পানি তার প্রোডাক্টটা সাধারণ মানুষকে ডেলিভারও করতে পারছে, আবার তার থেকে একটা প্রিমিয়ামও চার্জ করতে পারছে। যেমন টাইটানের ঘড়ি। রোলেক্সের ঘড়ি অনেক দাম, সবাই কিনতে পারে না। টাইটানের ঘড়ি কিন্তু বেশিরভাগ মানুষ কিনতে পারে, অথচ টাইটানের থেকে কম দামিও ঘড়ি মার্কেটে অ্যাভেলেবেল আছে। কিন্তু লোক টাইটানের ঘড়িটা কেন পরে? তার কারণ একটা ব্র্যান্ড, একটা প্রিমিয়াম ফিল আসে টাইটানের ঘড়ি পরলে। তাই সেলস গ্রোথ আর নেট প্রফিট মার্জিন দুটোই যেন একটা কোম্পানিতে একটা হেলদি ওয়েতে মেনটেন থাকে। এবার নেক্সট পয়েন্টে আসবো, সেটা হলো নন ডিসরাপটিভ সেক্টর। মানে হলো যে কোম্পানিটাকে আমরা খুঁজছি, সেই কোম্পানিটা যেন ডিসরাপটিভ সেক্টরে না হয়। যেমন ধরুন এআই টেকনোলজি। হঠাৎ করে একটা এআই টেকনোলজির উদয় হলো, আর সেই টেকনোলজির দৌলতে অনেক আইটি সেক্টরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সেই সেক্টরে যারা কাজ করছে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে ধরুন অ্যাপ বেসড, মানে অ্যাপ আছে, যেমন ধরুন জোম্যাটো, সুইগি। মানে কে সব থেকে সস্তায় দেবে তার কাছেই কাস্টমার বেশি চলে যাবে। মানে সারাক্ষণ কম্পিটিটিভনেস চলতেই থাকবে। ওলা, উবের, সারাক্ষণ তাদের মধ্যে কম্পিটিশন চলতেই থাকে। অ্যামাজন, ফ্লিপকার্ট, এদের মধ্যে সারাক্ষণ মানে অ্যাপ বেসড কোনো কোম্পানি, যেখানে একদম মানে গলা কাটা কম্পিটিশন চলছে, সেই সমস্ত ডিসরাপটিভ সেক্টরে আমাদের না যাওয়াই ভালো। এবার ডিসরাপটিভ সেক্টর নয় কোনগুলো? আচ্ছা, আপনি দুপুরে কি খান? ভাত খান তো? তো আপনার বাবা কাকারাও ভাত খেয়ে এসছে, আপনিও ছোট থেকে ভাত খেয়ে আসছেন, আবার আপনার ছেলে মেয়েরাও দুপুরে ভাতই খাবে। তো যে কোম্পানি চাল বানাচ্ছে বা চালকে ব্র্যান্ডিং করে বিক্রি করছে, তাহলে সেই কোম্পানিকে কখনো কেউ মারতে পারবে কি? তার পজিশন থেকে সরাতে পারবে কি? মানে তার মার্কেটটা কি কখনো শেষ হয়ে যাবে? যেমন ধরুন দাড়ি কাটি, আমরা কি দিয়ে দাড়ি কাটি? আমরা ব্লেড দিয়ে দাড়ি কাটি। আচ্ছা, জিলেটের ব্লেডকে কখনো কি কেউ রিপ্লেস করতে পারবে? আচ্ছা, কোলগেটের মাজনকে কি কেউ কখনো রিপ্লেস করতে পারবে? তো এই ধরনের কোর সেক্টর, যে সেক্টরগুলোকে ডিসরাপ্ট করা খুব কঠিন, সেই ধরনের সেক্টরগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে। কেননা কোনো স্টক যখন মাল্টিব্যাগার হয়, একদিন দুদিনে গিয়ে মাল্টিব্যাগার হয়ে যায় না। তার জন্য তাকে সময় দিতে হয়। 5 বছর, 7 বছর, 10 বছর টাইম দিতে হয়। তবে গিয়ে কোনো একটা কোম্পানি আমাদেরকে মাল্টিব্যাগার রিটার্ন দেয়। তো মাল্টিব্যাগার রিটার্ন যখন আমি একটা কোম্পানির থেকে আশা করব, তাহলে আমি তো এটাও আশা করব যে আগামী 10 বছর পর সেই কোম্পানির প্রোডাক্টটাও রিলিভেন্ট থাকবে। অন্য কোনো টেকনোলজি, অন্য কোনো একটা হ্যাবিট চেঞ্জিং হয়ে যাওয়ার ফলে যেন না সেই কোম্পানির প্রোডাক্টটাই ফেল হয়ে যায়। তো আমাদেরকে এমন প্রোডাক্টের ওপর, এমন কোম্পানির ওপর ফোকাস করতে হবে, যে কোম্পানিগুলো এমন একটা প্রোডাক্ট বানাচ্ছে, সেই প্রোডাক্টটা আগামী 8 বছর, 10 বছরের মধ্যে রিপ্লেস হওয়ার কোনো চান্স নেই। সেই রকম কোম্পানিতে আমাদের ফোকাস করে টাকাটা লাগাতে হবে। এর পরের পয়েন্টে আসি। পরের পয়েন্টটা হলো মোট। স্যার ওয়ারেন বাফেট সবসময় তার নিজের ইনভেস্টমেন্টের মধ্যে মোট কথাটার ইউজ অনেকবার করেন। মানে কোনো ব্যবসার মোট কি আছে সেইটা দেখার চেষ্টা করেন তার ইনভেস্টমেন্টের মাধ্যমে। মোট কথার অর্থ হলো খাল। খাল মানে হলো অ্যাকচুয়ালি আগেকার দিনে রাজরাজারা যখন তাদের বড় বড় ক্যাসেল বানাতো, তো ক্যাসেলের বাইরে দিয়ে একটা খাল কাটা থাকতো, যাতে না শত্রুরা এসে তার ক্যাসেলে ঢুকে পড়তে পারে, তার দুর্গে ঢুকে পড়তে পারে। মানে অনেক চওড়া চওড়া খাল কাটা থাকতো, যাতে না শত্রুরা তার দুর্গে এসে হামলা করতে পারে।
তো এই খালের ব্যাপারটা আমরা যদি একটা বিজনেসের মধ্যে মানে ইমাজিন করার চেষ্টা করি, তাহলে কি হবে? মানে সেই ব্যবসাটাকে হঠাৎ করে কেউ হামলা করতে পারবে না। তার যেন একটা নিজস্ব প্রোটেক্টিভ শিল্ড থাকে, তার ব্যবসার জায়গা থেকে তাকে কেউ সরাতে পারবে না, এরকম একটা পজিশন যেন মার্কেটের মধ্যে সেই ব্যবসাটার থাকে। যেমন ধরুন পিডিলাইট, আমাদের ইন্ডিয়ান কোম্পানি পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। পিডিলাইট ইন্ডাস্ট্রি কি বানায়? পিডিলাইট ইন্ডাস্ট্রি আঠা বানায়। কি আঠা? ফেভিকল, ফেভিকুইক, এমসিল, অ্যারালাইট, এই ধরনের আঠাগুলো বানায় পিডিলাইট ইন্ডাস্ট্রি। তো ফেভিকল ছাড়া আপনি আর অন্য কোনো আঠার কথা আজ পর্যন্ত শুনেছেন? অ্যাডেসিভ তৈরির মার্কেটের 70% মার্কেট শেয়ার একাই নিয়ে বসে আছে, সেটা হলো পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। আবার ধরুন দাড়ি কাটার ব্লেড, মানে 90% মার্কেট শেয়ার একাই নিয়ে বসে আছে, সেটা হলো জিলেট। আপনি নিজেই চিন্তা করুন না, দাড়ি কাটার ব্লেডে জিলেট ছাড়া আর কোনো একটাও নাম আপনার মাথায় আসছে কি? তারপর ধরুন নেসলে। নেসলে হচ্ছে বাচ্চাদের ফুড প্রোডাক্টে নেসলের ওপর কেউ নেই। এছাড়াও আরো অনেক হাউস হোল্ড প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে ম্যাগি, নেসলের ম্যাগি। মানে ম্যাগির থেকে আরো ভালো প্রোডাক্ট যদি বাজারে এসেও যায়, ম্যাগিকে সরাতে পারবে না। তার কারণ হলো তার ডিস্ট্রিবিউশন। ম্যাগির যে ডিস্ট্রিবিউশন, আপনি পাহাড়ের মাথায়ও ম্যাগি পাবেন, আপনি সমুদ্রের ধারেও ম্যাগি পাবেন, আপনি একটা মানে কি বলবো মরুভূমিতেও ম্যাগি পাবেন। মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এমন ডিস্ট্রিবিউশন চেন নেসলে খুলে রেখেছে, গলি গলি ছোট ছোট দোকানের মধ্যেও আপনি ম্যাগিটা পেয়ে যাবেন। তো এইগুলোকেই বলে একটা ব্যবসার মোট, মানে খাল। মানে ওর থেকে ভালো প্রোডাক্টও যদি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যায়, সেই প্রোডাক্ট সেল বাড়াতে পারবে না। তার কারণ নেসলে যেভাবে একটা তার ডিস্ট্রিবিউশন চেনকে ছড়িয়ে রেখেছে, ওর ধারে কাছে আর কেউ নেই। তাই আমরা যখনই একটা মাল্টি ব্যাগার স্টককে খোঁজার চেষ্টা করব, তখনই আমাদেরকে দেখতে হবে যে এই কোম্পানির কি এমন ব্যাপার আছে যেখান থেকে ওকে সরাতে পারবে না কেউ। কাস্টমার ওর প্রোডাক্টটা নিতে বাধ্য হয়ে যাবে। হয় কোনো একটা ব্র্যান্ড, মানে এমন একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে, যেমন ফেভিকল। ফেভিকলের আঠা ছাড়া কেউ ইউজই করবে না। পাইপ থেকে জল লিক করলে এমসিল ছাড়া কেউ অন্য কিছু লাগাবেই না, পাওয়াই তো যায় না, কি লাগাবে? তো এই ধরনের একটা মোট মানে একটা বিজনেসের পরীক্ষা যদি আমরা দেখতে পাই যে হ্যাঁ এই বিজনেসটাকে, এর কাছে এমন একটা ব্র্যান্ড আছে, এর কাছে এমন একটা ডিস্ট্রিবিউশন চেন আছে, বা এর কাছে এমন একটা সিক্রেট টেকনোলজি আছে, যে টেকনোলজিটা আর কারোর কাছে নেই, আর যেটার উপর ভিত্তি করে সে কাস্টমারদের কাছ থেকে একটা প্রিমিয়াম চার্জ করতে পারবে। তো এইরকম ব্যবসা যদি আমরা একটা খুঁজে পাই, সেই রকম ব্যবসায় যদি আমরা টাকাটা লাগাতে পারি, তখন একটা মাল্টিব্যাগার হওয়ার চান্স থাকে। আর এরপর আমার লাস্ট পয়েন্টে আসি, সেটা হলো স্মল ইন সাইজ। মানে যে কোম্পানিটাকে আমরা খুঁজবো, সেই কোম্পানির সাইজটা যেন ছোট হয়। মানে মার্কেট ক্যাপের নিরিখে 5 লাখ, 6 লাখ, 7 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপ হয়ে যাওয়ার পরে, তখন না একটা কোম্পানিতে গ্রোথ স্ট্যাগন্যান্ট হয়ে যায়। মানে ধরুন আমি যে কোম্পানিগুলোকে বললাম, যে পিডিলাইট, অলরেডি গোটা ইন্ডিয়ায় পিডিলাইট ইউজ হচ্ছে, এরপরে আর ও কত বাড়বে? অলরেডি নেসলের প্রোডাক্ট গোটা ইন্ডিয়ায় ছড়িয়ে আছে, এরপরে আর কত বাড়বে? তার কারণ নেসলে, পিডিলাইট, জিলেট, কোলগেট, এই ধরনের কোম্পানিগুলো অলরেডি মাল্টিব্যাগার রিটার্ন আমাদের দিয়ে দিয়েছে। তাই জন্যে আমি আপনাদের কাছে এগুলো তুলে ধরতে পারছি। আমাদের কাজ কিন্তু এই কোম্পানিগুলোয় টাকা লাগিয়ে দেওয়া নয়, আমাদের কাজ হচ্ছে এই ধরনের কোম্পানি ছোট অবস্থায় খোঁজা। মানে ধরুন 30,000, 40,000, 50,000 কোটির মার্কেট ক্যাপ নিয়ে এখন আছে, সেই সমস্ত কোম্পানি আমাদের খুঁজতে হবে, মানে যাদের মধ্যে উপরের এই 4টে ক্যারেক্টারগুলো মিলবে, অথচ সাইজটা ছোট থাকবে, তবেই সে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারবে। মানে ধরুন রিলায়েন্স একটা ভালো কোম্পানি, এইচডিএফসি একটা ভালো ব্যাংক, আরো অনেক বড় বড় আইটিসি একটা ভালো কোম্পানি, কিন্তু এরা মাল্টিব্যাগার হতে পারবে না, কারণ এরা অলরেডি একটা এমন চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে তাদের সাইজে, এখান থেকে ওরা হয়তো ওই 12-14% রিটার্ন তো জেনারেট করবে, কিন্তু আমরা তো বলছি 200, 500, 700% রিটার্নের। তো কম টাইমের মধ্যে 200, 700, 500% যখন আমরা রিটার্ন একটা স্টকের থেকে আশা করব, তখন সেই স্টকটাকে একটু ছোটই হতে হবে। সেই কোম্পানিটাকে 40-50 হাজার কোটির মধ্যেই থাকতে হবে। 10 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপের কোম্পানি, সে কি 10 গুণ হতে পারবে? 100 লক্ষ কোটি টাকা তো হয়ে যাবে না। তাই আমরা যখনই মাল্টিব্যাগার স্টকের একটা সার্চ করব, তখনই সেই কোম্পানিটা মোটামুটি স্মল ক্যাপ বা মিড ক্যাপ যেন হয়। এই 5টা ক্রাইটেরিয়াকে যদি আপনি একসাথে মিলিয়ে নিতে পারেন কোনো কোম্পানির সাথে, যে সবকটা ক্রাইটেরিয়া একটা কোম্পানিতে মিলছে,
দেখুন, খুঁজতে একটু টাইম লাগবে। একদিনে খুঁজে পাবেন না। ১ মাস, ২ মাস, ৬ মাস, ১ বছরও টাইম আপনার লাগতে পারে খুঁজতে। কিন্তু একবার খুঁজে পাওয়ার পর সেই স্টকে যদি আপনি টাকা লাগান, আপনাকে এখানে লাস্ট একটা টিপস দিয়ে রাখি, সেই কোম্পানিটার টাকাটা, আপনার টাকাটা যে আপনি ইনভেস্ট করলেন, সেই টাকাটা যখন ডবল হয়ে যাবে, ট্রিপল হয়ে যাবে, ৪ গুণ হয়ে যাবে, তখন যেন বিক্রি করে দেবেন না। মানে লোভে পড়ে বা ভয়ে পড়ে। কারণ দেখুন, একদিনে আপনার টাকাটা ১০ গুণ হয়ে যাবে না। আর এরকম সোজা সরল রেখাতেও উঠবে না। একবার হয়তো উঠলো ২০০ থেকে ৫০০ হলো, ৫০০ থেকে আবার ২৫০ হয়ে গেল। ২৫০ থেকে ৭০০ গেল, ৭০০ থেকে আবার ৫০০ হয়ে গেল। এইরমভাবে এরকম ওপর নিচ করতে, করতেই আপনার স্টকটা বাড়বে। তাই আপনার যদি একটা কোম্পানির প্রতি কনফিডেন্স থাকে, তার প্রোডাক্টটার প্রতি কনফিডেন্স থাকে যে না, এই কোম্পানিটা যে প্রোডাক্টটা বানাচ্ছে এর ভবিষ্যতেও ডিমান্ড থাকবে এবং ডিমান্ড এর বাড়বে। তখন সেই কোম্পানিতে যদি আপনি একটা টাকা লাগিয়ে দেন, ভালো অ্যামাউন্ট যদি লাগিয়ে দেন, তখন আর ভয় পাবেন না যতক্ষণ না আপনার টাকাটা ৮ গুণ, ১০ গুণ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা কি ভুলটা করে ফেলি? আমরা হয়তো একটা মাল্টিব্যাগার স্টককে খুঁজে পেয়েও যাই। কিন্তু আমাদের টাকাটা যখনই ডবল, ট্রিপল হয়ে যায়, আমরা ওখান থেকে টাকাটাকে তুলে নিই। হয় লোভে, নয় ভয়ে। কি ভয় পাই? যে এখান থেকে যদি আরো পড়ে যায়, সেই ভয়ে তুলে নিই। অথবা কখনো লোভ হয় যে টাকাটা তো ৪ গুণ হয়ে গেছে, ৳১,০০,০০০ লাগিয়েছিলাম, ৳৪,০০,০০০ হয়ে গেছে। ও টাকাটা তুলে নিই। তো আপনারা যারা তুলে নেবেন, তাদের কিন্তু ওই চান্সটা পাবেন না 10x হওয়ার। 10x বা 20x যখন কোম্পানি আপনাকে রিটার্ন দেবে, সেটা একদিনে দেবে না। মোটামুটি ৭ বছর, ৮ বছর, ১০ বছর টাইম নেবে। একটা কোম্পানিকে খোঁজার পরে ওই ধৈর্যটাও নিজের মধ্যে রাখবেন, যাতে আপনি ওই অত বড় রিটার্নটা পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি আপনি এখান থেকে একটা ভালো নলেজ পেয়ে থাকেন, ভিডিওটা লাইক করে দিন। আর যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। দেখুন, আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করলে আমিও একটু মোটিভেটেড হই যে আমিও আরো নতুন, নতুন ইনফরমেশন যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাই যেকোনো ভিডিও, আমার হোক বা অন্য যেকোনো কারোর, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দেবেন। তাতে যে ভিডিওটা বানাচ্ছে তার অনেকটা হেল্প হয়, তার অনেকটা ভালো লাগে। ধন্যবাদ। দেখা হচ্ছে এরকমই আরো একটা ভিডিওয়।